নিয়মিত ভালোবাসার গল্প পেতে আমাদের আলম এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন। কক্সবাজার বিচের ধারে শাহরিন তার পরিবারের সাথে ঘুরতে এসেছে। শাহরিনের ভাইয়ের ছেলে মেয়ে দুজন তাকে ছাড়ছেই না। দুজন শাহরিনের হাত ধরে টানাটানি করছে পানিতে নামার জন্য। তার হাত ধরে দুজন রীতিমতো টানাটানি শুরু করেছে। এদিকে শাড়ি পরে আসার কারণে শাহরিন কিছুতেই পানিতে নামবে না বলে ঠিক করেছে, কিন্তু বাচ্চারা কি আর তার কথা শোনে? শাহরিনের মা বাবা ভাই ভাবি সবাই সমুদ্রে নেমে এনজয় করছে, আর এদিকে শাহরিন পানিতে নামবে না বলে পিচ্চি দুজনকে তার কাছে রেখে গেছে ওরা। এদিকে পিচ্চি দুজনও পানিতে নামার জন্য শাহরিনকে অস্থির করে তুলেছে। বাধ্য হয়ে শাহরিন হাঁটু সমান পানিতে এসে ওদের নিয়ে নেমে বলল, ব্যাস, এর চেয়ে বেশি দূরে যাওয়া যাবে না। ওরা দুজন ওকে বলে খিলখিল করে হেসে ওঠে, পানি নিয়ে খেলতে লাগলো। সাথে দুজনে মিলে পানির ঝাপটা মেরে শাহরিনকেও ভিজিয়ে দেওয়ার পণ করলো। শাহরিনও ওদের বাচ্চামোগুলো বেশ এনজয় করছে। সেও হাত ভর্তি করে ওদের গায়ে পানির ঝাপটা মারছে আর হাসছে। অনেকক্ষণ ধরে কেউ একজন কিছুটা দূর থেকে শাহরিনকে ঘোর লাগানো চোখে দেখছে আর আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। শাহরিন বাচ্চাদের সাথে খেলতে খেলতে কিছুটা ক্লান্ত হয়ে পড়ল। সে সোজা হয়ে দাঁড়িয়ে নিজের শাড়ির আঁচল ঠিক করতে লাগলো। আর এমন সময় তার মনে হতে লাগলো তার পেছনে খুব কাছাকাছি কেউ একজন দাঁড়িয়ে আছে। সে দ্রুত পেছনে ফিরে তাকাতেই কিছুটা ভয় পেয়ে গেল, কারণ তার পেছনে এক সুঠাম দেহের পুরুষ দাঁড়িয়ে আছে। আর তার হাইট এমন যে শাহরিন পেছনে ফেরার পর তার চোখ বরাবর গিয়ে পড়ে ছেলেটার বুক বরাবর। শাহরিন শুকনো একটা ঢোক গিলে দু কদম পিছিয়ে গিয়ে ধীরে ধীরে সেই লোকটার চেহারার দিকে তাকাতেই কেন জানি তার হার্টবিট ফাস্ট হয়ে গেল। আর এদিকে সেই লোকটা মুখে একটা মিষ্টি হাসি ফুটিয়ে শাহরিনের উদ্দেশ্যে হঠাৎ করে বলতে লাগলো, ভয় পেয়েছো বউ? লোকটার মুখে বউ সম্বোধন শুনে যেন শাহরিনের হার্ট আরো দ্রুত বিট করতে লাগলো। এর মধ্যে শাহরিনের ভাইয়ের ছেলে মেয়ে দুটো এসে শাহরিনের দু হাত ঝাঁকিয়ে নানা প্রশ্ন করতে লাগলো। শাহরিনের ভাইপো ওমর বলতে লাগলো, কি হয়েছে আন্টি, আর এই আঙ্কেলটা কে? শাহরিন ওদের কথা শুনে শুকনো মুখে ভয়ে ভয়ে লোকটার দিকে তাকাতেই লোকটা আবার হেসে বলল, কি হলো বউ, তুমি ওদের বলছো না কেন? আমি কি? কথাটা বলেই আমি শাহরিনের দিকে এক কদম এগোতেই শাহরিন খানিকটা চিৎকার করে বলে উঠল, প্লিজ সামনে এগোবেন না। আর আমাকে বউ বলছেন কেন আপনি? আমি আপনার বউ না। আপনার কোথাও ভুল হচ্ছে হয়তো। দেখুন প্লিজ, আপনি এখান থেকে যান, নইলে অনেক বড় প্রবলেম হবে। তুমি আমায় ফেলে কোথায় যাচ্ছ বউ? আর তুমি আমাকে এত ভয় পাচ্ছ কেন? শাহরিন এবার রেগে গিয়ে ঝাড়া মেরে লোকটার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বেশ জোরে সোরে একটা চড় বসিয়ে দিল লোকটার গালে। ওইদিকে শাহরিনের মা বাবা আর ভাই ভাবিও হঠাৎ শাহরিনকে একটা অচেনা ছেলের গায়ে হাত তুলতে দেখে কোনো ঝামেলা হচ্ছে বুঝে দ্রুত শাহরিনের কাছে আসতে লাগলো। পানিতে প্রচণ্ড ঢেউ থাকার কারণে দ্রুত হাঁটতে সমস্যা হচ্ছে তাদের। এদিকে লোকটা গালে হাত দিয়ে ছলছল চোখে শাহরিনের দিকে তাকাতেই শাহরিনের বুকের ভেতর মুচড় দিয়ে উঠল। তবুও সে নিজেকে শক্ত করে বলতে লাগলো, কি চানটা কি আপনি? কেন আমার পিছনে পড়েছেন? আমি তো বললাম আমি আপনার বউ না। আমার বিয়ে হয়নি আপনার সাথে। ইনফ্যাক্ট আমি তো আপনাকে চিনিও না ম্যান। তাহলে কেন বারবার বউ বউ করছেন আপনি? হ্যাঁ, পাগল নাকি? লোকটা গালে হাত রেখেই বাচ্চাদের মতো বলতে লাগলো, আমি এত কিছু জানি না, আর জানতেও চাই না। তুমি আমার বউ, ব্যাস। তুমি চলো আমার সাথে। বলেই আমি শাহরিনের হাতটা টেনে ধরলাম পাড়ের দিকে। এরই মধ্যে দ্রুত শাহরিনের বাবা আর ভাই দৌড়ে এসে আমার সামনে দাঁড়িয়ে পড়ল।
শাহানের বাবা রাগী স্বরে জিজ্ঞেস করলো, এই ছেলে কে তুমি? আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো ওর হাত। পিচ্ছি দুটো শাহরিনের শাড়ি খামচে ধরেছিল এতক্ষণ। বাবা আর দাদা ভাইকে পেয়ে দ্রুত শাহরিনের শাড়ি ছেড়ে তাদের কাছে গিয়ে দাঁড়ালো। ওমর তার বাবাকে বলতে লাগলো, দেখেন বাবা, এই লোকটা তখন থেকে আন্টিকে যেন বলছে আর হাত ধরে টানাটানি করছে। লোকটা এখনো শাহরিনের হাত চেপে ধরে রেখেছে, আর শাহরিন তার থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে বারবার ব্যর্থ হচ্ছে। শাহরিনের ভাই আসলাম তেড়ে এসে লোকটার কলার চেপে ধরে ধমকের স্বরে বলতে লাগলো, এই তুই কে রে? আমার বোনের হাত ধরার সাহস কোথা থেকে পেয়েছিস? হাত ছাড় বলছি ওর, নাইলে তোর হাত আর আস্ত থাকবে না। শাহরিনের ভাই সেই লোকটার তুলনায় হাইটে অনেকটাই ছোট, যার কারণে তাকে লোকটার চোখের দিকে তাকানোর জন্য মাথা উঁচু করে তাকাতে হচ্ছে। লোকটা তখনও শাহরিনের হাত না ছেড়ে শাহরিনের দিকে তাকিয়ে অবুঝ ভঙ্গিতে বলতে লাগলো, বউ, ওরা এসব কি বলছে? ওরা কারা? আর আমাকে মারতে চাইছে কেন? এরা কি তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে? তুমি কিছু বলছো না কেন বউ? দেখো, আমি কিন্তু তোমাকে কোথাও যেতে দেবো না, বলে দিচ্ছি। শাহরিনের ভাই লোকটার কলার আরও চেপে ধরল। শাহরিনের মা এসে বলল, এই ছেলে, তুমি ওকে বউ কেন ডাকছো? আর কে তুমি? শাহরিনের বাবা শাহরিনের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, শাহরিন, এসব কি বলছে এই ছেলেটা? তোমাকে সে বউ বলে কেন ডাকছে? শাহরিন কিছু বলতে যাবে তার আগে লোকটা বলে উঠল, বারে, বউকে বউ বলবো না তো কি বলবো শুনি? শাহরিনের ভাইও এবার লোকটার কলার ছেড়ে দিয়ে শাহরিনের দিকে রাগী চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, এই ছেলেটা কি বলছে শাহরিন? কি সম্পর্ক তোর ওর সাথে যে সে তোকে বউ বউ বলে ডাকছে? তুই কি আমাদের না জানিয়ে বিয়ে করে ফেলেছিস নাকি? শাহরিন এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বিশ্বাস করো তোমরা, আমি এই লোকটাকে চিনিই না। উনি হঠাৎ করে কোথা থেকে এসে কিসব উল্টাপাল্টা বকছেন, আমি কিছুই বুঝতে পারছি না। শাহরিনের কথা শুনে আর ওর চোখের জল দেখে আসলাম এতটাই চটে গেল যে হুট করেই সেই লোকটার গাল বরাবর ঘুষি মেরে বসল। সাথে সাথেই লোকটা ছিটকে গিয়ে কয়েক পা পেছনে পড়তে লাগলো। দ্রুত দুজন ছেলে এসে লোকটাকে শক্ত করে ধরে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেয়। লোকটাকে সোজা করে দাঁড় করিয়ে একটা ছেলে তাকে বলতে লাগলো, ভাই, তোমার লাগেনি তো? তুমি এখানে কিভাবে এলে? আমরা এতক্ষণ ধরে তোমাকে খুঁজে বেড়াচ্ছি, আর তুমি এখানে চলে এসেছো আমাদের না বলে। লোকটার ঠোঁট কেটে রক্ত পড়ছে। ছেলেটা লোকটার ঠোঁটে রক্ত মুছতে মুছতে শাহরিনের ভাইয়ের দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে জোর গলায় বলে উঠল, আপনারা কি মানুষ? হ্যাঁ, একটা অসুস্থ মানুষের গায়ে কেউ এভাবে হাত তুলতে পারে? কি কোদে করেছে সে আপনাদের, যার জন্য অসুস্থ একটা মানুষকে এভাবে আঘাত করলেন? অসুস্থ মানে? কিসের অসুস্থ? ও তো রীতিমতো আমার বোনকে নিয়ে টানাটানি করছে। অসুস্থ হলে আবার এইসব বদমাইশি করে কিভাবে? সানি রেগে গিয়ে বলল, কি বলছেন? কিসের বদমাইশি করেছে আমার ভাই? আর আপনার বোনকে নিয়ে টানাটানি করেছে মানে? মানে জিজ্ঞেস করো তোমার ভাইকে, সৎসাহস থাকলে বলুক কি করছিল এতক্ষণ। সানি শানের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে ভাই বলো তো? ওই লোকটা কি বলছে এইসব? শান অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি তো আমার বউয়ের সাথে কথা বলছিলাম, কিন্তু এই লোকটা মাঝখান থেকে এসে আমার বউকে আমার কাছ থেকে সরিয়ে নিতে যাচ্ছে। সানি অবাক হয়ে বলল, বউ মানে? কি বলো? কে তোমার বউ? শান আঙুলের ইশারায় শাহরিনকে দেখিয়ে দিল। সানি শাহরিনকে দেখেই চরম শক খেয়ে গেল। সে শাহরিনের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, আপনি এখানে? শাহরিন অবাক হয়ে বলল, মানে আপনি কি আমায় চেনেন নাকি? আপনাকে চিনবো না? আপনার জন্য আমার ভাই 3 বছর ধরে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আপনাকে চিনবো না? শাহরিন অবাক হয়ে বলল, মানে কি বলছেন এসব?
শাহরিনের সাথে শাহরিনের পরিবারের লোকজনও অবাক হয়ে জানতে চাইল সানির কাছে সে কেন এমন কথা বলল, আর শান কিভাবে শাহরিনের জন্য পাগল হলো। সানি সবার উদ্দেশ্যে বলল, সব জানাবো, তবে এখন না। আপনারা আমার সাথে ওই হোটেলটাতে আসুন, সেখানে বসে কথা হবে। তাছাড়া ভাই বেশ আঘাত পেয়েছে, তাকে আগে নিয়ে ওষুধ লাগাতে হবে। চলো ভাই, আমরা ওই হোটেলটাতে গিয়ে বসি। ও যাবে তো আমার সাথে? কোনো? আরে ও আমার বউ। ও হ্যাঁ, যাবে তুমি, চিন্তা করো না। আর আপনারা প্লিজ আসুন আমাদের সাথে। সবাই মিলে সমুদ্রের পাড়ে একটা হোটেলে গিয়ে বসলো। সানি একটা বাচ্চাকে পাঠালো ওয়ান টাইম ব্যান্ডেজ আর ব্যথানাশক ওষুধ নিয়ে আসতে ওষুধের দোকান থেকে। বাচ্চাটা চলে যেতেই আসলাম সানির উদ্দেশ্যে বলল, এবার বলুন তো ঘটনাটা কি? আপনাদের কি খুব বেশি তাড়া আছে? না থাকলে বসুন, নাস্তা করি একসাথে। ভাইয়ের এখনো খাওয়া হয়নি, তাকে খাইয়ে তারপর ওষুধ খাওয়াতে হবে। তারপর সব খুলে বলতে চাইছি। ঠিক আছে, তাই করুন। আমাদের নাস্তা করা হয়ে গেছে, চা খেতে পারি? ঠিক আছে, আমি অর্ডার করছি। অর্ডার করা খাবার আসতে আসতে বাচ্চা ছেলেটাও ওষুধ নিয়ে এসে হাজির। ওইদিকে শান এতক্ষণ শাহরিনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে একসময় ঘুমিয়ে পড়েছে। সানি আগে শানের ক্ষতগুলো আলতো করে সাবলন দিয়ে পরিষ্কার করে দিয়ে অন টাইম টেপ লাগিয়ে দিল। শাহরিনের বাবা বলল, ও তো ঘুমিয়ে পড়েছে, ওকে খাবার খাওয়াবে কিভাবে? সমস্যা নেই, ঘুমিয়ে যখন পড়েছি তখন আর কি করার, ঘুম থেকে উঠলেই বরং খাওয়াবো। এখন বরং ঘটনাটা আপনাদের খুলে বলি। হ্যাঁ তাই বরং করো। সানি অতীতে ফিরে গেল। ফ্ল্যাশব্যাক। এই সানি, ওর তাড়াতাড়ি, শান আসছে, ওকে রিসিভ করতে এয়ারপোর্টে যেতে হবে তোকে। ওর তাড়াতাড়ি, উঠে ফ্রেশ হয়ে দ্রুত যা, তোর জেঠু অপেক্ষা করছে তোর জন্য। সানি লাফ দিয়ে বিছানা থেকে উঠে চোখ কচলিয়ে বলল, আগে কেন বলনি মা? হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম ভাই আসার কথা। এই নিয়ে 3 বার এসেছে তোকে ডাকতে, ফাজিল ছেলে। ঘুমালে তোর কোনো হুঁশ জ্ঞান থাকে? যা দ্রুত গিয়ে ফ্রেশ হ। ওকে, যাচ্ছি মা। বলেই সানি দ্রুত বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ঢুকলো। সানি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নামতেই তার জেঠু আশরাফ সাহেব গম্ভীর গলায় বললেন, কিরে, এই তোর আসার সময় হলো? আর একটু ঘুমালেই তো পারতি। জানিস সেই কখন থেকে অপেক্ষা করছি তোর জন্য। রাতে বললি নিজে গিয়ে শানকে রিসিভ করে আনবি, অথচ সকালে তোর কোনো খবরই নেই। সানি জিহ্বা কেটে বলল, সরি জেঠু, আসলে কাল অ্যালার্ম দিতে মনে ছিল না, তাই লেট হয়ে গেল একটু। ঠিক আছে, যা এখন গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড় দ্রুত। শান চলে আসবে। আমার একটা আর্জেন্ট কল এসেছে অফিস থেকে, আমাকে অফিসে যেতে হবে। ওকে জেঠু, ডোন্ট ওরি, আমি একাই গিয়ে ভাইকে নিয়ে আসছি। দাও চাবি দাও। আশরাফ সাহেব গাড়ির চাবিটা সানির দিকে এগিয়ে দিয়ে বলল, সাবধানে যাস, আর বেশি দেরি করিস না। শান এয়ারপোর্টে পৌঁছালেই ওকে নিয়ে সোজা বাড়িতে আসিস। এদিক ওদিক কোথাও যাওয়ার দরকার নেই। কিন্তু জেঠু, ভাই যদি কোথাও যেতে চায়? বলবে জেঠু বলেছে সোজা বাড়ি যেতে। তোমার জেঠিমা অপেক্ষা করে বসে আছে তার ছেলের জন্য। ওকে জেঠু, আমি যাচ্ছি তাহলে। যাও। সানি বেরিয়ে পড়ল গাড়ি নিয়ে শানকে রিসিভ করতে। এয়ারপোর্টে পৌঁছানোর পর সানিকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। আধ ঘন্টার মধ্যেই শান সব ফর্মালিটিস সেরে বাইরে চলে আসে। শানকে দেখেই সানি দ্রুত দৌড়ে শানের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। শানও ছোট ভাইকে পেয়ে বেশ আনন্দিত। শান সানিকে বাড়ির সবার ব্যাপারে জিজ্ঞেস করে এবং শানের বাবা কেন এলো না এই বিষয়েও জিজ্ঞেস করে। সানি সব প্রশ্নের জবাব দেয় শানের। এরপর ওরা গাড়িতে ওঠে বাড়ির দিকে রওনা দেয়। মাঝপথে হঠাৎ রাস্তার ধারে একটা ফুলের দোকানের দিকে নজর যায় শানের। সে দ্রুত সানিকে বলে গাড়ি থামাতে। সানি অবাক হয়ে বলল, এখানে কেন গাড়ি থামাবো ভাই? এই জায়গায় গাড়ি থামালে তো গন্ডগোল লেগে যাবে, জ্যাম লেগে যাবে রাস্তায়। শান ওই ফুল দোকানের দিকে তাকিয়েই অস্থির ভঙ্গিতে বলল, যা হোক
তুই গাড়ি থামা তাড়াতাড়ি। সানি এর মধ্যে ওই ফুল দোকান থেকে অনেকটাই এগিয়ে গেছে গাড়ি নিয়ে। সানি শানের দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকিয়ে দেখল শান ফুল দোকানের দিকে তাকিয়ে আছে। বেশ কয়েকটা ফুলের দোকান আছে রাস্তার পাশে। সানি শানের উদ্দেশ্যে বলল, তুমি ফুল কিনবে নাকি? সামনে আরও অনেক দোকান আছে তো, ওইগুলো থেকে কেন। এখন এখানে গাড়ি থামানো যাবে না, দেখছো তো কি পরিমাণ গাড়ি আসা যাওয়া করছে। শান এবার বিরক্ত হয়ে বলল, তুই বেটা আসলে বেশি বুঝিস। আমি বলেছি ফুল কিনবো, আর তোর ভাবি পেয়েছি ফাজিল। তাড়াতাড়ি গাড়ি থামা, নয়তো ব্যাগ করে ওই ফুল দোকানের সামনে যা। কি বলো ভাই, ভাবি পেয়েছো? আগে বলবে তো। কিন্তু গাড়ি তো এখন ব্যাক করা যাবে না। ওয়েট, আমি একটু সামনে গিয়ে সাইড করছি গাড়ি, তুমি নেমে যেও দেখুন। সানি কিছুটা সামনে গিয়ে একটা ফাঁকা জায়গায় গাড়িটা সাইড করলো। শান দ্রুত গাড়ি থেকে নেমে বলল, তুই চলে যা, আমি ট্যাক্সি করে চলে আসবো। ভাই, তোমাকে না নিয়ে গেলে জেঠু আস্ত রাখবে না আমাকে। আমি ওদের বুঝিয়ে বলবো, আর নয়তো কোথাও গিয়ে বস, আমি ফোন করলে বাড়িতে চলে যাস। ওকে, তাহলে সামনে একটা কফি শপ আছে, আমি ওইখানে গিয়ে বসি। তুমি কাজ শেষে আমাকে কল করো, আমি চলে আসবো। ওকে ওকে, যা। বলেই শান দ্রুত সেই ফুল দোকানের দিকে ছুটে গেল। কিন্তু আফসোস, ততক্ষণে সেখান থেকে ওই মেয়েটা চলে যায়, যার জন্য শান ছুটে গিয়েছিল সেখানে। শান দ্রুত ওই দোকানিকে জিজ্ঞেস করে মেয়েটার সম্পর্কে। দোকানি তাকে বলল, মেয়েটা তো প্রায় আমাদের থেকে ফুল নিয়ে যায়। তার নাম সাহরি, কিন্তু সে কোথায় থাকে জানি না ভাই, তবে এদিক দিয়ে প্রায় সময় যাতায়াত করে সে। শান বলল, ও আচ্ছা, ধন্যবাদ। তারপর শান তার পরিবারের সদস্যদের জন্য কিছু ফুল নিয়ে সানিকে ফোন করে কফি শপের অ্যাড্রেস দিয়ে সেখানে নিজেই চলে গেল। মন খারাপ করে বাড়ি ফিরল শান। সানি বলল, মন খারাপ করো না ভাই, যদি মেয়েটা ওই ফুল দোকানে আবার আসে তাহলে তো নিশ্চয়ই তাকে পাবে। তুমি বরং ওই ফুল দোকানিকে গিয়ে বলো যেন মেয়েটার সম্পর্কে ডিটেলস জেনে তোমাকে জানায়। তাই করতে হবে। বেশ কয়েকদিন পার হয়ে যায়। শান ওই মেয়েটির কোনো খোঁজ পায় না। শান বেশ অস্থির হয়ে পড়ে এতে। তাই শান নিজেই ওই ফুল দোকানের সামনে গিয়ে প্রতিদিন অপেক্ষা করতে থাকে শাহরিনের জন্য। হঠাৎ একদিন সেই শাহরিন ওই ফুল দোকানে এলো। শান তো যেন আকাশের চাঁদ খুঁজে পেল হাতে। শাহরিন দোকানের কাছে গিয়ে মিষ্টি হেসে বলল, কেমন আছেন মামা? দোকানিও মিষ্টি হেসে বলল, বেশ ভালো। কেমন আছো তুমি মামনি? অনেকদিন আসোনি যে। আসলে একটু ব্যস্ত ছিলাম, তাই এদিকে আসা হয়নি। ফুল দিন কয়েকটা। আচ্ছা মামনি, কিন্তু একটা কথা জানার ইচ্ছা মামনি, তুমি সবসময় ফুলগুলো কার জন্য নাও? বিশেষ কেউ আছে বুঝি? আরে না না মামা, আসলে ফুল আমি বেশ ভালোবাসি, আর আমার ফটোগ্রাফির বেশ শখ তো, তাই সুযোগ পেলেই ফুল নিয়ে গিয়ে বিভিন্ন ফটোগ্রাফি করি। বাড়িতেও অনেক ফুল গাছ আছে, কিন্তু সব ধরনের ফুল তো বাড়িতে নেই। যেসব ফুল একটু আনকমন, মানে দোকান ছাড়া পাওয়া যায় না, সেগুলোই আপনাদেরকে নেই আর কি। ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও, তোমাকে ফুলগুলো দিচ্ছি। দোকানি সুন্দর সুন্দর কিছু ফুল বেছে এনে শাহরিনকে দিয়ে বলল, তা তোমার বাসা কোথায় মামনি? আশেপাশেই থাকো নাকি? হ্যাঁ, কাছাকাছি, আবার খুব বেশি কাছেও না। তাই নাকি? কোন এলাকা ওটা? শাহরিন নিজের এলাকার নাম বললে দোকানি বলল, ও আচ্ছা আচ্ছা, প্রায় সময় যাওয়া হয় ওইখানে। তোমার বাবার নাম জানো কি? ওইখানকার অনেকেই আমি চিনি, তাই জিজ্ঞাসা করছি আর কি। তোমার বাবাকে চিনি কিনা দেখতাম। ও আচ্ছা, আপনি আশরাফ মাস্টারকে চেনেন? আমি ওনার মেয়ে। হ্যাঁ, নামটা চেনা চেনা লাগছে, তবে মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে, নিন টাকাটা রাখুন। শাহরিন ফুলওয়ালাকে টাকা দিয়ে বিদায় নিয়ে চলে আসতে নিলেই শান দ্রুত দোকানির কাছে গিয়ে বলল, মামা, কিছু জানতে পারলেন? কি বললো এতক্ষণ? দোকানি শানকে সব খুলে বললে শান মুচকি হেসে দোকানিকে 1000 টাকার একটা নোট দিয়ে বলল, এটা রাখুন, ধন্যবাদ আপনাকে অনেক। দোকানি খুব খুশি হয়ে বলল, আপনাকেও অনেক ধন্যবাদ।
শান মিষ্টি হেসে দোকানের থেকে বিদায় নিয়ে দ্রুত গিয়ে গাড়িতে উঠে শাহরিনকে ফলো করতে লাগলো। ফলো করতে করতে শান শাহরিনের বাড়ি পর্যন্ত গিয়ে শাহরিনের বাড়ি চিনে এলো। বাড়ি ফিরেই শান খুশিতে আত্মহারা। শানের চেহারায় খুশির আমেজ দেখে শানের পরিবারের সবাই হতবাক। শানের মা জাহানারা বলল, কি রে শান, হঠাৎ আজ তোকে এত খুশি খুশি লাগছে? এতদিন যে ছেলের চেহারায় শুধু উদাসীনতার ছাপ ছিল, আজ মনে হচ্ছে সেই চেহারায় পূর্ণিমার চাঁদ উঠেছে। কি হয়েছে বলতো বাবা? কোনো খুশির খবর আছে নাকি? শান মুচকি হেসে বলল, অবশ্যই আছে মা, সেটাই তো বলতে ছুটে এলাম। তাই নাকি? তা কি সেই খুশির খবর শুনি, যা আমার ছেলের মুখে হাসি ফোটাতে পারে? এবার পেছন থেকে সানি এসে বলল, কি খুশির খবর বুঝতে পারছো না জেঠিমা? পূর্ণিমার চাঁদ তো শুধু তোমার ছেলের চেহারায় না, তোমার ঘরেও আসতে চলেছে। জাহানারা অবাক হয়ে বলল, মানে? ভাই তুমি বলবে নাকি আমি বলে দেব? ঠিক আছে, তুই বলে দে। সানি জাহানারার দিকে তাকিয়ে বলল, জেঠিমা, তোমার ছেলের বউ আসতে চলেছে গো। এটাই সেই গুড নিউজ, তোমার ছেলে তোমার বৌমা ঠিক করে ফেলেছে। জাহানারা বেগম এতটাই অবাক হলেন যে তিনি বিস্ময়ে হা হয়ে গেলেন। পেছন থেকে আশরাফ খান এসে গম্ভীর গলায় বলে উঠলেন, কি হচ্ছে এখানে? আর জাহানারা, তুমি এমন হা করে আছো কেন? দুনিয়া গিলে ফেলবে নাকি? জাহানারা বেগম এবার কিছুটা রেগে গিয়ে মুখ স্বাভাবিক করে বললেন, সবসময় এমন তেজটা কথা বলবে না তো। একটা খুশির মুহূর্তেও তোমার তেজটা কথা ছাড়া শুনে উপায় থাকে না। যাক বাবা, আমি আবার কি তেছড়া কথা বললাম? তুমিই তো এমন বড় হা করেছিলে যে মনে হলো পুরো দুনিয়াটাই গিলে ফেলবে। সে যাই হোক, খুশির সময় মানে কি? কি এমনটা হলো যে খুশিতে একেবারে হা হয়ে গেলে? ও গো, আমাদের ছেলে তো তার বউ পছন্দ করে চলে এসেছে গো। এবার আমাদের স্বপ্ন সত্যি হবে। ঘরের ছেলে, ছেলের বউ, নাতি নাতনিতে পরিপূর্ণ হবে। আশরাফ গম্ভীর দৃষ্টিতে শানের দিকে তাকালে শান দ্রুত অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আশরাফ খান গম্ভীর গলায় বললেন, বাহ, সব তাহলে ঠিক করেই ফেলেছে তোমার ছেলে। আমার তো দেখছি কোনো প্রয়োজনই নেই তার। তা একেবারে বউ বাড়িতে নিয়ে এসেই আমাদের জানাতো। এভাবে বলছো কেন? এভাবে বলো না তো। কোথায় ছেলে এতদিন পর বিয়ের জন্য রাজি হলো, কোথায় খুশি হয়ে মিষ্টি আনতে পাঠাবে, তা না করে মুখ ভার করে কী সব বলে যাচ্ছ। এই জীবনে তুমি আর শুধরালে না, রক্তটা মানুষ একটা। কি বললে? আমি রক্তটা? এবার শান বলে উঠল, আরে বাবা মা, তোমরা প্লিজ ঝগড়া বন্ধ করো। আর বাবা, আমি তো জাস্ট মেয়েটাকে পছন্দ করেছি, বিয়ে করে ফেলিনি। তোমাদের জানালামই যেন তোমরা গিয়ে ওর বাড়িতে কথা বলো। আমি কি একবারও বলেছি তোমাদের প্রয়োজন নেই? এমন হলে তো সত্যি সত্যি একেবারে বিয়ে করে বউ করে নিয়ে আসে হাজির হতাম। তা তো করিনি। আমার কাছে তোমাদের গুরুত্ব আছে বলেই আমি তোমাদেরকে বলছি। ঠিক আছে ঠিক আছে, এত কথা বলার দরকার নেই। মেয়ের ডিটেলস জানাও, দেখি সময় করে তোমার মাকে নিয়ে যে মেয়ে দেখে আসবো মেয়ে কেমন। সানি বলে উঠল, জেঠুমনি মেয়ে মানে ভাবি, কিন্তু বেশ সুন্দরী আছে। এ নিয়ে তোমরা একদমই চিন্তা করো না, ভাইয়ের চয়েস কিন্তু সেই। আশরাফ খান সানিকে চোখ রাঙিয়ে বলল, সে তো আমরা গেলেই দেখব। তোমাকে এত কষ্ট করে ওই মেয়ের গুণগান গাইতে হবে না। আর জাহানারা, আমি উপরে গেলাম, কাউকে দিয়ে চা পাঠিয়ে দাও 1 কাপ। বলেই আশরাফ খান উপরের দিকে চলে গেলেন। আর সানি বুক ভরে একটা নিঃশ্বাস ছাড়ল। শান তার মায়ের উদ্দেশ্যে বলে উঠল, মা, বাবা, এমন কেন বলো তো? সে কি কখনো একটু সুন্দরভাবে কথা বলতে পারে না? দাদিকে ওনার জন্মের পর মধুর বদলে ভুলে করলার রস খাইয়ে দিয়েছিল নাকি? জাহানারা বেগম মিছে ধমক দিয়ে বললেন, চুপ কর ফাজিল ছেলে, এইসব শুনতে পেলে বাড়ি মাথায় তুলবে এখন, বুঝলি? হ্যাঁ, সে তো জানাই আছে। হে আর নতুন কি? তুমি যে কিভাবে এমন একটা হার্টলেস তিতা করলা মার্কা মানুষের সাথে এতগুলো বছর কাটালে। যাই হোক, যাও তাড়াতাড়ি চা পাঠিয়ে তোমার বরের হট মাথাটা ঠান্ডা করো গিয়ে। যাচ্ছি। আর শোন,
এখানেই থাকবি কিন্তু, আমি এসে তোর প্রেমের গল্প শুনবো। বলেই জাহানারা বেগম চলে যেতে লাগলেন। আর শান মিনমিন করে বলতে লাগলো, আর প্রেম প্রেম হলোটা কোথায়? এখনো তো কথাটাও হলো না। সানি শানের কাছে থাকায় সবটা শুনে বলল, চিন্তা করো না ব্রো, সব কথা এখন স্টক রাখো, বিয়ের পরে সব বের করো। বলেই সানি চোখ মেরে দিয়ে দ্রুত শানের কাছে থেকে সরে এক দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। আর তা দেখে শান মুচকি মুচকি হাসতে লাগলো। শাহরিনের বাড়ির লোকজন সবাই মিলে সিদ্ধান্ত নিল তারা দেশের বাড়িতে বেড়াতে যাবে। যেই ভাবা সেই কাজ। এদিকে শাহরিনরা দেশের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পরপরই শান তার পরিবারকে নিয়ে শাহরিনদের বাড়ির সামনে গিয়ে ওঠে। সেখানে গিয়ে শান দারোয়ানকে নিজের পরিচয় দিয়ে বাড়িতে ঢুকতে দিতে বললে দারোয়ান বলল যে বাড়ির মালিক পরিবার নিয়ে বেড়াতে গেছে, বাড়িতে এখন কেউ নেই। এই কথা শুনে শানের মন খারাপ হয়ে গেল। সে শাহরিনদের ফেরার বিষয়ে জানতে চাইলে দারোয়ান বলল যে সে কিছুই জানে না এ বিষয়ে। বাধ্য হয়ে শানকে ফিরে আসতে হলো তার পরিবারকে নিয়ে। শানের পরিবারের সবাই শানকে মন খারাপ করতে না করে এবং শাহরিনের আসার অপেক্ষা করতে থাকতে বলে। কেটে যায় এক সপ্তাহ। এক সপ্তাহ পর শাহরিনরা দেশের বাড়ি থেকে ফিরে এলেও শানের একটা ইম্পর্ট্যান্ট কাজ পড়ে যায় লন্ডনে, তাই সে বাধ্য হয়ে লন্ডনে চলে যায় এর মধ্যেই। তবে সানিকে দিয়ে সে ঠিকই শাহরিনের বাড়ির ফেরার খবরটা নিয়েছিল, যার কারণে দ্রুত কাজ শেষে দেশে ফিরে আসে শান। কিন্তু দেশে নেমে বাড়ি ফেরার পথেই ঘটে অঘটন। শানের গাড়িটা একটা লরির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় রাস্তার ধারে অনেকটা নিচু জায়গায়। সেখান থেকে শানকে উদ্ধার করা গেলেও তার মাথায় আঘাত লাগার কারণে তার স্মৃতিশক্তি হারিয়ে যায়, যার ফলে শানের বাবা মা বেশ ভেঙে পড়ে। শানকে সুস্থ করে তোলা নিয়ে অস্থির হয়ে পড়ে তারা। দেশে বিদেশে নানা জায়গায় তার চিকিৎসা করানো হয়, কিন্তু তার সুস্থতার কোনো লক্ষণই নেই। অতীতের ঘটনা বলতে বলতে চোখে পানি চলে এলো সানির। আসলাম বলে উঠল, তারপর এগুলো কবের ঘটনা? আমরা তো দেশের বাড়িতে অনেকবারই গেছি। এগুলো আরও 3 মাস আগের ঘটনা। আমরা ভেবেছিলাম ভাইয়ের যেহেতু স্মৃতিশক্তি হারিয়ে গেছে তাই হয়তো সে ভাবি মানে আপনার বোনকেও ভুলে গেছে। তারপরও জেঠিমা চাইছিল আপনাদের বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়ে দেখতে, যদি আপনার বোনের সাথে ভাইয়ের বিয়ে দিলে তার সেবা আর ভালোবাসা ভাই ঠিক হয়ে যায় তা ভেবে। কিন্তু জেঠুমনির ভয় ছিল যদি ভাইয়ের অবস্থা জেনে আপনারা অপমান করে ফিরিয়ে দেন। এই ভেবে জেঠুমনিকে দেয়নি আপনাদের বাড়িতে যেতে। তাই জেঠুমনি অন্য জায়গায় পাত্রী খুঁজতে লাগে। তিনি এমন পাত্রী খুঁজছিলেন যেন পাত্রী এবং তার পরিবার ভাইয়ের সমস্যার কথা জেনে বিয়েতে রাজি হয়। এমন অবশ্য অনেক পাত্রী পেয়েছিলেন যাদের অবস্থা একটু খারাপ, আবার ভাইও দেখতে ভালো এবং বড় লোকের একমাত্র ছেলে, তাই অনেকে সবটা জেনেও ভাইয়ের সাথে তাদের মেয়ে বিয়ে দিতে রাজি হয়েছিল। কিন্তু এবার শাহরিনের বাবা বলে উঠলেন, কিন্তু কি? সানি আবারও বলতে লাগলো, ভাই এমনিতে সবসময় শান্তশিষ্টভাবেই থাকে, কিন্তু যখনই ভাইয়ের সামনে কোনো অচেনা মেয়ে মানুষ যায় তাকে আঘাত করে বসে, মানে হাতের কাছে যা পায় তাই ছুঁড়ে মারে। এমনও হয়েছে কোনো মেয়ের কপাল কেটে গেছে, আবার কারোর নাক ফেটে গেছে ভাইয়ের ছোড়া আঘাতে, যার কারণে সবাই ইচ্ছে থাকা সত্ত্বেও জীবনের ভয়ে ভাইকে বিয়ে করার সাহসটা আর পায়নি। মানে ভাই কিছুতেই অন্য কোনো মেয়েকে নিজের আশেপাশে অ্যালাউ করতে পারে না। আজও রিসেপশনের এক মেয়ে ভাইকে গুড মর্নিং বলায় ওইখানে ফুলের টপ নিয়ে ছুঁড়ে মারতে যাচ্ছিল, কিন্তু সঠিক সময় আমি তাকে থামাই। অথচ দেখুন মানে আপু, ভাই আপনাকে এমন ভালোই বেসছে যে স্মৃতিশক্তি হারালেও সে আপনাকে মন থেকে হারাতে দেয়নি। আপনাকে ঠিক চিনে নিয়েছে সে, আর আপনার সাথে একদমই তেমন আচরণ করেনি যেটা অন্যদের সাথে করে। কি অদ্ভুত না ভালোবাসা, হ্যাঁ? আপনার কাছে রিকোয়েস্ট করছি আপু, আপনি আমার ভাইকে ভালো করে তুলতে পারেন। দেখুন সে এখন আপনাকেই ভালোবাসে, আর তাই তো পৃথিবীতে এত মেয়ে থাকতে সেই অসুস্থ অবস্থাতেও আপনাকেই নিজের বউ বলে দাবি করলো। আসলে ভাই সুস্থ থাকতেও আপনাকে বউ বলে ডাকতো, আর আমাকে সবসময় আপনাকে ভাবি বলতে ডাকতে বলতো। দেখুন সব ভুললেও সে এখনও আপনাকে বলতে পারেনি। প্লিজ আপু, আপনি আমার ভাইয়ের বউ হয়ে যান। আপনার ভালোবাসার সেবা পেলে আপনি সাথে থাকলে সবই হয়তো সে দ্রুতই আবার সুস্থ হয়ে যাবে। বিশ্বাস করুন, আমি শুধু নিজেদের সুবিধার কথা ভেবে এইসব বলছি না। আমার ভাই সত্যি আপনাকে খুব ভালোবাসে, নইলে হয়তো আপনাকে এমন রিকোয়েস্টও করতাম না, আর আমার ভাইও আজ আপনাকে এমন দেখে এমন আচরণ করতো না।
সানির কথাগুলো শুনে শারিন ভালো করে শানের দিকে তাকিয়ে দেখল শানের মুখটায় কত মায়া মাখানো, তা এতক্ষণে খেয়াল করলো সে। কেন জানি শানের সম্পর্কে সব শুনে শানের প্রতি একটা অদ্ভুত মায়া বা অনুভূতি হচ্ছে তার। সে তার ভাই আর বাবা মায়ের দিকে তাকালো তারা কি ভাবছে তা বোঝার জন্য। আসলামও তার বাবার দিকে তাকালো। শাহরিনের বাবা শাহরিনের দিকে তাকিয়ে বলল, তুমি কি চাও শাহরিন? দেখো, এখানে সিদ্ধান্ত তোমার। আমরা তোমাকে জোর করব না। যদি তোমার মনে হয় তুমি ওকে বিয়ে করে সুখী হতে পারবে, তাহলে আমরা কোনো আপত্তি করব না। আর যদি মনে করো যে এরকম অসুস্থ একটা ছেলেকে বিয়ে করে তুমি সামলাতে পারবে না, তাহলেও তোমার ইচ্ছাকেই প্রাধান্য দেওয়া হবে। তবে আমি তো দেখছি সে সব ভুলে গেলেও তোমাকে ভুলেনি। তাহলে নিশ্চয়ই সে সুস্থ হয়ে উঠলেও, মানে স্মৃতি ফিরে পেলেও, তাতে তোমার কোনো ভয়ের কারণ নেই, কারণ সে তোমাকে আগে থেকেই ভালোবাসতো। এখন তুমি কি চাও বলো? তুমি চাইলে আমরা না হয় সায়নের মা বাবাকে বাড়িতে আসতে বলবো। সানি দ্রুত বলে উঠল, জেঠামণি আর জেঠিমণি কিন্তু আমাদের সাথে এখানে আছে, ওরা হোটেলে রেস্ট নিচ্ছে, তাই আমি একাই ভাইকে নিয়ে বেরিয়েছিলাম। আপনারা চাইলে এমনিতেও তাদের সাথে কথা বলতে পারেন। আসলাম বলল, ঠিক আছে, কথা তো বলাই যায়, যেহেতু তারা এখানেই আছে। তবে আমাদেরও একটু বুঝ পরামর্শের দরকার। আমরা তো একই হোটেলে উঠেছি, সো আগে আমরা একটু নিজেরা ভেবেচিন্তে দেখি, তারপর না হয় এ বিষয়ে আলাপ করা যাবে। ঠিক আছে, আপনাদের যেমন খুশি। দেখুন, আমরা অনেক ভেবেচিন্তে দেখলাম ছেলেটা যেহেতু আমার মেয়েকে ভালোবাসতো এবং এই অবস্থাতেও আমার মেয়েকে সে দেখে চিনতে পেরেছে, তখন মনে হচ্ছে আসলেই সে আমার মেয়েটাকে ভালো রাখতে পারবে। কিন্তু সমস্যা এক জায়গায়, যে নিজেই সুস্থ নেই, সে আমার মেয়েকে কিভাবে দেখে রাখবে? আশরাফ খান বলে উঠল, এই নিয়ে আপনারা একদম চিন্তা করবেন না, আমরা শানের চিকিৎসা করাচ্ছি। তাছাড়া আমরা তো আছি, আপনার মেয়ের কোনো সমস্যা হবে না। সবচেয়ে বড় কথা, শান আপনার মেয়েকে যেহেতু চিনতে পেরেছে, তখন আশা করছি আস্তে আস্তে তার সবই মনে পড়ে যাবে। আর এর জন্য আপনার মেয়েকে শানের পাশে একান্ত জরুরি মনে হচ্ছে। ওই হয়তো পারবে শানকে আবার আগের অবস্থায় আনতে, সহায়তা করতে। শুধু ওর ভালোবাসা আর সেবা দরকার। পারবে না আপনার মেয়ে নিজের স্বামীর জন্য এটুকু করতে? আপনারা তার মতামত নিয়েই না হয় জানান। ঠিক আছে, তাহলে আপনিই বরং জিজ্ঞাসা করে দেখুন, আমি ডাকছি তাকে। বলেই শাহরিনের বাবা শাহরিনকে ডাকতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই শাহরিন একটা ঘোমটা দিয়ে সবার সামনে এসে সালাম দিয়ে তার বাবার উদ্দেশ্যে বলল, ডেকেছো বাবা? হ্যাঁ, এই হচ্ছে শানের বাবা। উনি তোমার সাথে কিছু কথা বলতে চায়। তুমি কথা বলো ওনার সাথে, আর যা যা উনি জিজ্ঞেস করে ভেবেচিন্তে সেগুলোর জবাব দাও, কেমন? শাহরিন মাথা নেড়ে সম্মতি জানালে শাহরিনকে বসতে বলল সবাই। শানের বাবা শানের মাকে বলল শাহরিনের সাথে কথা বলতে। তিনি মুচকি হেসে উঠে শাহরিনের পাশে গিয়ে বললেন, মামুনি, এত মানুষের সামনে হয়তো তোমার অস্বস্তি বোধ হতে পারে কথা বলতে আমাদের সাথে, তার চেয়ে বরং তোমার ঘরে নিয়ে চলো আমায়, সেখানেই বরং কথা বলে। ভাই সাহেব, আপনাদের কোনো আপত্তি নেই তো? না না, আপনি যান, গিয়ে শাহরিনের ঘরে বসেই কথা বলুন। শাহরিন জাহানারা বেগমকে নিয়ে তার ঘরে গেল। জাহানারা বেগম কিছুক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে শাহরিনকে দেখল এক নজরে। এরপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, সত্যি আমার ছেলের চয়েস আছে বলতে হবে। ছেলেটা তোমাকে খুব ভালোবাসে জানো। যেদিন তোমার সম্পর্কে সব জানতে পেরেছিল, সেদিন তার চোখে মুখে খুশির এক অন্য মাত্রা দেখেছিলাম আমরা। লন্ডনে কাজ পড়ে যাওয়ায় বেশ মন খারাপ করেই গিয়েছিল, কিন্তু যাওয়ার সময় বলেছিল যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে আসব, আর এসেই তোমার বৌমাকে নিয়ে আসব। বাড়ি ফিরল ঠিকই, কিন্তু সুস্থভাবে ফিরল না। আর আমাদেরও সাহস হয়নি অসুস্থ একটা ছেলের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসার তোমাদের এখানে। ভাগ্যের কি খেলা দেখো, ছেলেটাকে নিয়ে কক্সবাজারে গেলাম একটু প্রকৃতির পরিবেশে তাকে রাখার জন্য।
সেখানে গিয়ে সে তার ভালোবাসার মানুষটাকে খুঁজে পেয়ে গেল। আমি তোমার কাছে অনুরোধ করছি মা, আমার ছেলেটার সাথে তুমি ঘর বাঁধো, ওকে নিজের করে নাও, ভালোবাসা দিয়ে ওকে আবার আগের মতো করে দাও। পারবে না মা? বলো না, পারবে না? আমার ছেলেকে কি তোমার পছন্দ হয় না? শাহরিন কিছুক্ষণ চুপ করে থেকে মাথা তুলে মুচকি হেসে বলল, পারবো আন্টি, আমি পারবো। জাহানারা বেশ খুশি হয়ে বললেন, তাহলে আন্টি কেন ডাকছো? মা ডাকো, মা। শাহরিন লাজুক হেসে বলল, পারবো মা। জাহানারা খুশি হয়ে শাহরিনকে বুকে জড়িয়ে ধরলেন। শাহরিন আর শানের বিয়েটা হয়ে গেল। বিয়ের দিন শানের খুশি যেন আর ধরছিল না। শান্ত সারাক্ষণ তার বউয়ের পাশেই ছিল, এক মুহূর্তের জন্য তার বউয়ের থেকে আলাদা হয়নি, নইলে নাকি তার বউ আবার তাকে ফাঁকি দিয়ে লুকিয়ে পড়বে। বাসর ঘরে বসে আছে শাহরিন। শান সেই তখন থেকে ঘরে ঢুকতে চাইছে, কিন্তু তার কাজিনরা তাকে আটকে রেখেছে। তাদের দাবি, তাদের 10,000 টাকা না দেওয়া পর্যন্ত তারা শানকে ঘরে ঢুকতে দেবে না। শান বেচারা পড়েছে মহা মুশকিলে, তার কাছে তো কোনো টাকাই নেই। শান সেই কখন থেকে সবাইকে বোঝানোর চেষ্টা করছে শানকে যেতে দিতে, কিন্তু তারা নাছোড়বান্দা। আসলে তারা জানে না শানের যে মেমোরি লস হয়েছে। যাই হোক, সানি তাদেরকে সামলাতে না পেরে বাধ্য হয়ে জেঠিমণিকে ডাকতে গেছে। কিছুক্ষণের মধ্যেই জাহানারা বেগম ছুটে এলেন শানের ঘরের সামনে। এই, তোরা এখানে কি করছিস? শানকে ঘরে ঢুকতে দিচ্ছিস না কেন? ওর শরীরটা খুব একটা ভালো নেই, ওকে ঘরে গিয়ে রেস্ট করতে দে। শানের কাজিন আবির বলল, তা বললে শুনছি না পুপ্পি। শান ভাইয়ার কাছে আমার এটা পাওনা, আমাদের পাওনা আমাদের দিয়ে দিতে বলো, আমরাও দরজা ছেড়ে দিচ্ছি। আচ্ছা, তোর কি এখানে বাচ্চা আছিস বলতো? আচ্ছা যা, আমি দেবো তোদের টাকা। এখন জায়গা ছাড় আর ওকে ঘরে ঢুকতে দে। নুহা বলল, না মামি, তা বললে হচ্ছে না, বাকি কাজ ফাঁকি। আগে টাকা দাও, তারপর তোমার ছেলেকে তার ঘরে যেতে দিব। আর কি বলছো, অসুস্থ? হ্যাঁ, দিব্যি সুস্থ আছে, দেখতেই তো পাচ্ছি। শান এবার বলে উঠল, মা, এই মেয়েটা কিন্তু তখন থেকে বেশি কথা বলছে। আমার কিন্তু এবার বেশ রাগ হচ্ছে। আমার বউ ঘরে একা একা বসে আছে, সে যদি ভয় পায়। সবাই এই কথা শুনে একসাথে শানকে টিজ করতে লাগলো। শান বিরক্ত হয়ে যাচ্ছে দেখে দ্রুত জাহানারা বেগম সবার উদ্দেশ্যে বলল, এই, তোদের সাথে কি আমার মশকরার সম্পর্ক যে টাকা দেওয়ার কথা বলবো আর দেব না? আমি টাকা রেখে দিয়েছি আলমারিতে, আয় তোরা আমার সাথে, শানকে ছেড়ে দে। সবাই আর না করতে পারল না। শানকে দরজা ছেড়ে সবাই জাহানারা বেগমের সাথে যেতে লাগলো। আর সানি শানের কাঁধে হাত রেখে বলল, ভাই তুমি যাও এবার, ভাবি নিশ্চয়ই বোর হয়ে উঠেছে। শান মৃদু হেসে দরজা খুলে ভেতরে চলে গেল। আর সানিও একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে চলে গেল সেখান থেকে। শান ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আর শানের উপস্থিতি টের পেয়ে বেশ লজ্জা আর ভয় এসে ভর করলো শাহরিনের ওপর। শান তো বেশ খুশি। সে যত এগোচ্ছে শাহরিনের দিকে, শাহরিন ততই লজ্জা আর ভয়ে নিজেকে গুটিয়ে নিচ্ছে। শান তা দেখে শাহরিনের হাত খপ করে ধরে নিজের একদম কাছে নিয়ে এসে শাহরিনের মুখটা উপরে তুলে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে উঠল, তুমি খুব সুন্দর বউ। শাহরিন লজ্জা পেয়ে মাথা নোয়ালো। শান আবারও ঘোর লাগানো গলায় বলে উঠল, প্রথম দেখাতে ঠিক করে নিয়েছিলাম তোমাকেই বউ বানাবো। আজ আমি সার্থক। মনে হচ্ছে জীবনের সবচেয়ে দামি উপহারটাই পেয়ে গেলাম আজ আমি। শাহরিন অবাক হয়ে বলল, আপনি প্রথম কবে দেখেছিলেন আমায়, সেটা আপনার মনে আছে? আপনার তো মেমোরি লস হয়েছিল। শানও অবাক হয়ে বলল, মেমোরি লস হয়েছিল মানে? আর তোমাকে প্রথম দেখার কথা মনে থাকবে না কেন আমার? এই তো সেদিন কক্সবাজারের বিচের ধারে তোমাকে প্রথম দেখলাম আমি। তোমাকে সেদিনই তো বউ বলে ডেকেছিলাম আমি, কিন্তু তোমার ভাই আমাকে কথা
জোরে মারলো, অথচ তুমি তাকে কিছুই বললে না। শাহরিন দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, তার মানে ওনার আগের কোনো কিছুই মনে নেই। মেমোরি লস হয়, পরে যা ঘটেছে কেবল তাই ওনার মনে আছে। শান ভুরু কুচকে বলল, কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। শাহরিন দ্রুত মাথা নেড়ে বলল, না কিছু না, বলছি যে আমার খুব টায়ার্ড লাগছে, আমি কি ঘুমোতে পারি? শান মুচকি হেসে বলল, হ্যাঁ শিওর, কিন্তু 3 ঘন্টা বেশি ঘুমোতে পারবে না, কারণ ঘুম থেকে উঠে আমরা দুইজন অনেক গল্প করব। ওকে। পরের দিন শানের ফুফাতো ভাই অভি এসেছে লন্ডন থেকে শানের বৌভাত অ্যাটেন্ড করার জন্য। শাহনারা বেগম এবং আশরাফ খান শাহরিনের সাথে অভির পরিচয় করিয়ে দিলে অভি শাহরিনের দিকে নিজের হাত বাড়িয়ে দেয় হ্যান্ডশেকের জন্য। শাহরিন এতে কিছুটা বিব্রত হয়ে যায়। শানের দিকে তাকাতেই দেখলো শান খপ করে অভির হাতটা ধরে বলল, হ্যান্ডশেক আমার সাথে কর, ও তোমার ভাবি হয়, তাছাড়া মেয়েদের সাথে হ্যান্ডশেক করতে নেই, জানোই তো। অভি মুচকি হেসে শানের সাথে হাত মিলিয়ে বলল, সত্যি ব্রো, এত বছর বিদেশে থেকেও তুমি দেখছি দেশীয় কালচারটা ভালোই মনে ধরে রেখেছো। শান ভুরু কুচকে বলল, এত বছর বিদেশ থেকে মানে? এমন সময় জাহানারা দ্রুত এসে বলল, অফি নিজের কথা বলছে শান, ও তো এত বছর বিদেশে ছিল তাই বিদেশের কালচার ছাড়তে পারছে না। ও আচ্ছা। অভি এবার মেকি হেসে শানের কানের কাছে মুখ নিয়ে বলল, তোমার বউটা কিন্তু হেভি জোস ব্রো। বলেই চোখ মেরে দিল অভি শানকে, আর শান তো সাথে সাথে রেগে গিয়ে অভির নাক বরাবর একটা পাঞ্চ মেরে বসলো। উপস্থিত সবাই এতে হতবাক, আর শাহরিন তো ভয়ে শেষ। আশরাফ খান আর জাহানারা বেগম কিছু বলতে যাবে তার আগেই শান আরো কয়েক ঘা বসিয়ে দিলে অভি নাকে মুখে। শাহরিন কি করবে বুঝতে পারছে না। সানি দ্রুত এসে অভিকে টেনে সরিয়ে নিল শানের কাছ থেকে, আর আশরাফ খান এবং জাহানারা বেগম শানকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু এতে কোনো লাভ হচ্ছে না। শান আরও তেড়ে মেরে যেতে চাইছে অভির দিকে। অভি শানের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিচ্ছে আর নিজের নাকের রক্ত মুছছে। শান চিৎকার দিয়ে বলে উঠল, ছাড়ো আমাকে, মেরেই ফেলবো আমি। ওর সাহস কি করে হয় আমার বউয়ের দিকে বাজে নজর দেওয়ার? আশরাফ খান অবাক হয়ে বলল, তোমার বউয়ের দিকে বাজে নজর দিয়েছে মানে? কি বলছে এসব শান? ও তোমার ভাই হয়। ভাই মাই ফুট, ওকে জিজ্ঞেস করো ও কি বলেছে আমার বউয়ের সম্পর্কে। ওর সাহস কি করে হয় আমি ওর 2 চোখটা উপড়ে ফেলবো, ছাড়ো আমায়। আশরাফ খান শানকে একা সামলাতে পারছে না, তাই সানি অভিকে ছেড়ে দ্রুত শানকে এসে ধরল। কিন্তু শান যত সময় যাচ্ছে ততই উত্তেজিত হচ্ছে, আর এতে ওর মাথায় প্রেশার পড়ছে। জাহানারা বেগম দ্রুত শাহরিনকে বলল, মা তুমি যাও শানের কাছে, ওকে আটকাও, তুমি ছাড়া ওকে সামলাতে পারবে না কেউ, ও তোমার কথা শুনবে, যাও প্লিজ। শাহরিন শুকনো ঢোক গিলে দ্রুত পায়ে শানের দিকে এগিয়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, শান প্লিজ শান্ত হন, আপনি ক্ষমা করে দিন ওনাকে, উনি তো আপনার ভাই। শান এবার ভয়ানক দৃষ্টি ফেলল শাহরিনের দিকে, যা দেখে শাহরিনের ভয়ে গলা শুকিয়ে যেতে লাগলো। শান বুঝতে পারল শাহরিন ভয় পাচ্ছে, তাই শান দ্রুত নিজেকে শান্ত করার চেষ্টা করে বলল, বউ তুমি ভয় পেও না, আমি তোমায় কিচ্ছু করবো না। তাছাড়া তুমি কেন ওই ছেলেটাকে বাঁচাতে চাইছো যে তোমার দিকে খারাপ দৃষ্টি ফেলেছে? আমি কি করে মেনে নিব এটা আমার স্ত্রীর দিকে কেউ খারাপ নজর দিলে, তাকে নিয়ে খারাপ মন্তব্য করলে? শাহরিন কাঁপা কাঁপা গলায় বলল, প্লিজ এবারের মতো মাফ করে দিন, উনি হয়তো বুঝতে পারেনি, আপনি প্লিজ শান্ত হন। শান একটা লম্বা শ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, শুধুমাত্র তোমার কথায় ওকে ছাড়লাম, কিন্তু এটাই লাস্ট। এরপর এখন কিছু করলে চোখের সাথে সাথে জিহ্বাটা উপড়ে নেব। শানের এই কথা শুনে অভি তাচ্ছিল্য হাসল, যা দেখে শান আবার তেড়ে যেতে নিলে
আশরাফ খান আর সানি তাকে আটকালো। জাহানারা বেগম অভির উদ্দেশ্যে বলে উঠল, অভি, হচ্ছেটা কি? কি চাইছিস তুই? কেন বড় ভাইয়ের সাথে এমন ফাজলামো করছিস? হ্যাঁ, মজা করার একটা লিমিট থাকা চাই। আর বড় ভাইয়ের বউকে রেসপেক্ট করতে হয়। এটা তোমার লন্ডন নয় অভি, যে তুমি ওইখানকার কালচার এখানে পালন করবে। অভি এবার ইনোসেন্ট ভাব নিয়ে বলে উঠল, সরি মামি, আসলে আমি আসার পর থেকে শুনছি শান ভাই নাকি তার বউকে খুব ভালোবাসে, মানে বউ বলতে একদম পাগল যাকে বলে। তাই ভাবলাম একটা পরীক্ষা করা যাক শান ভাইয়াকে তার ভালোবাসার উপর। তাই বুদ্ধি করে এমন একটা কাজ করছি, শুধুমাত্র শান ভাইয়া তার বউকে কতটা ভালোবাসে আর বউয়ের জন্য কি কি করতে পারে তা দেখার জন্যই। বিশ্বাস করে অন্য কোনো ইন্টেনশন আমার ছিল না। শান ভাইয়া সরি তোমার সাথে এমন একটা প্র্যাঙ্ক করার জন্য। সবাই এবার অবাক হয়ে গেল অভির কথা শুনে, কিন্তু শানের কিছুতেই অভির কথাগুলো বিশ্বাসযোগ্য মনে হলো না। কিন্তু যেহেতু অভি এখন এসব বলছে আর সবার সামনে ক্ষমাও চাইছে, তাই শান আর এই নিয়ে কথা বাড়ালো না। সে নিজেকে আশরাফ খান আর সানির কাছ থেকে ছাড়িয়ে নিয়ে শাহরিনের কাছে গিয়ে শাহরিনের হাত ধরে সবার উদ্দেশ্যে বলল, আমরা ভিতরে যাচ্ছি। আশা করি এখানে আর আমাদের প্রয়োজন নেই, আর থাকলে এখন আমার এখানে থাকার মন নেই। সরি। বলেই শান শাহরিনকে নিয়ে সোজা নিজের ঘরের দিকে চলে যেতে লাগলো। আর অভি তা দেখে মেকি হেসে মনে মনে বলে উঠল, সুন্দরী বউ পেয়ে বেশ দিমাগ হয়েছে শান, তো সব দিমাগ এক নিমিষে মাটির সাথে মিশিয়ে দেব। তোর স্মৃতিশক্তি কেড়ে নিয়েছি, এবার তোর ধন সম্পদ আর এই সুন্দরী বউটাকেও কেড়ে নেব, দেখিস। ওইদিকে শান শাহরিনকে নিয়ে ঘরে ঢুকেই ধাম করে ঘরের দরজা বন্ধ করে দিয়ে সোজা খাটে গিয়ে বসলো। রাগে চেহারাটা লাল হয়ে আছে তার। শাহরিন কাঁপা কাঁপা পায়ে শানের কাছে এগিয়ে গিয়ে ভীতু কণ্ঠে বলে উঠল, আপনি এখনো রেগে আছেন? উনি তো আপনার কাছে ক্ষমা চাইলো, তাছাড়া উনি তো বললেন যে উনি আপনাকে পরীক্ষা করছিল। শান একটা দীর্ঘশ্বাস ছেড়ে শাহরিনকে নিজের কাছে টেনে নিয়ে বসালো। তারপর শাহরিনের চোখে চোখ রেখে বলল, ওর কথাগুলো তুমি বিশ্বাস করেছ? মানে? ও যা বলেছে সবার সামনে সেটা ছিল ওর অভিনয়। আমার কানের কাছে গিয়ে যেটা বলেছিল সেটাই ওর মনের কথা ছিল। এবার তুমি ঠিক করো, তুমি আমাকে বিশ্বাস করবে নাকি ওকে? শাহরিন শানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আপনার ভাই আপনিই ভালো চিনবেন। আমার তাকে চেনা জানার বা বিশ্বাস করার কোনো প্রয়োজনই নেই। আমি তো শুধু আমার হাজবেন্ডকে বিশ্বাস করতে চাই। শান মুচকি হাসলো। শাহরিন কিছু একটা ভেবে বলল, একটা কথা জিজ্ঞেস করব? বলো। বলছি যে আপনার ফুফাতো ভাইয়ের সাথে কি আপনার কোনো শত্রুতা আছে? যদি থাকে তাহলে সেটা কেন, আর যদি না থাকে তাহলে সে আপনার সাথে এমন কেন করলো? শান এবার কিছুক্ষণ চুপ করে বলল, সে অনেক কথা, পরে কোনো এক সময় বলবো। শাহরিন জেদ ধরে বলল, পরে না প্লিজ, আমি এখনই শুনতে চাই। প্লিজ আমায় বলুন কি সমস্যা আপনার ওই লোকটার সাথে। এখনই জানতে হবে? হুম। ঠিক আছে, শোনো তাহলে। আমি আজ তোমাকে এমন কিছু সত্য বলবো যেটা আমি ছাড়া আমার পরিবারের আর কেউই জানে না, আর তুমিও জানো না। আর তুমিও আমি না যাওয়া পর্যন্ত ভুলেও কাউকে এই ব্যাপারে জানাবে না, বুঝলে? শাহরিন মাথা নেড়ে সম্মতি জানালো। শান বলতে শুরু করলো অতীতের কিছু কথা। ফ্ল্যাশব্যাক। শান তখন লন্ডনে পড়াশোনা শেষ করে তার বাবার ব্যবসার কাজে হাত লাগিয়েছে মাত্র। শানের অফিসে এক নারী স্টাফের সাথে অভির সম্পর্ক ছিল। অভি আর সেই মেয়েটা একই ইউনিভার্সিটিতে পড়তো। সেখান থেকেই তাদের প্রেম। কিন্তু শানের অফিসে মেয়েটা কাজ নিয়েছে সেটা অভি জানতো না, আর শানও মেয়েটাকে তেমন চিনতো না। কিন্তু মেয়েটা শানকে দেখার পর থেকেই শানের উপর তার নজর পড়ে যায়। সে সবসময় শানের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করত, কিন্তু শান এসব দিকে কোনো নজরই দিত না। ওইদিকে শানের ওপরে নজর পড়ার পর মেয়েটা অভিকে এড়িয়ে চলতে শুরু করে, যেটা অভি একদমই সহ্য করতে পারছিল না। এদিকে এর মধ্যে শান দেশে চলে আসে, আর অভি একদিন ওই মেয়েটার সাথে মেট করে একটা কফি শপে। অভি কিছুক্ষণ মেয়েটার হাবভাব বোঝার চেষ্টা করছিল, কিন্তু মেয়েটা অভির দিকে ঠিকমতো তাকাচ্ছিলও না। অভি এক পর্যায়ে বিরক্ত হয়ে বলল,
কি সমস্যা তোমার? আমাকে ইগনোর করছো কেন ইদানিং? ঠিকমতো দেখা করছো না, ফোন ধরছো না, সমস্যা কি তোমার? আমার কোনো সমস্যা নেই, আমি জাস্ট তোমার থেকে মুক্ত হতে চাইছি। আমি তোমার সাথে সম্পর্কটা আর চালাতে চাইছি না, তাই প্লিজ আমাকে আমার মতো করে থাকতে দাও। অভি অবাক হয়ে বলল, মানে কি? ব্রেকআপ করতে চাইছো মানে? ব্রেকআপ চাইলেই কি হয়ে গেল নাকি? কিসের জন্য ব্রেকআপ করবে তুমি? কি করেছি আমি? এতদিন রিলেশনের পর বলছো আমার সাথে সম্পর্ক রাখতে চাও না, কি সমস্যা কি তোমার? লায়লা হঠাৎই রেগে মেগে বলে উঠল, সমস্যা আমার নয়, তোমার। তোমার কি আছে যে তোমার সাথে আমি রিলেশন কন্টিনিউ করব? সামান্য একটা রেস্টুরেন্ট ব্যবসায়ী ছেলে, তাও নিজের বলতে কিছুই নেই তোমার। বাপের হোটেলে খাওয়ার ঘুমাও, এখনো পর্যন্ত নিজের কোনো একটা ক্যারিয়ারই তৈরি করতে পারলে না। তোমার সাথে রিলেশন করে কি আমি পস্তাবো নাকি? এসব কি বলছো তুমি? এতদিন তো তোমার মাথায় এত সব কথা আসেনি। কে তোমার মাথায় এসব চিন্তা ঢুকিয়েছে বলো তো? কেন এমন অদ্ভুত আর কঠিন কথা বলছো তুমি? আগে তো আমার সাথে রিলেশন মেনটেন করতে কোনো সমস্যা ছিল না তোমার। আগে ছিল না, কিন্তু এখন আছে। আগে আমার হাতে বেটার কোনো অপশন ছিল না, কিন্তু তোমার থেকে বেটার অপশন আমার কাছে আছে, তাই আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাইছি, বুঝেছো তুমি? অভিক অবাক হয়ে বলল, বেটার অপশন মানে? কে তোমার সেই বেটার অপশন? লায়লা বেশ ভাব নিয়ে বলল, আমি যে নতুন কোম্পানিতে চাকরি নিয়েছি সেই কোম্পানির নতুন বস মিস্টার শাহরিয়ার খান শান। কথাটা শুনেই যেন চমকে উঠল অভি। সে দ্রুত লায়লাকে জিজ্ঞেস করল, শাহরিয়ার খান শান? কোন শাহরিয়ার খান শান? তোমার নতুন কোম্পানির নাম কি বলো তো আমায়? কেন গিয়ে আমার বসের কাছে আমার নামে দুর্নাম করবে? অভি তাচ্ছিল্য হেসে বলল, নষ্ট জিনিসের আবার দুর্নাম কি? কোন কোম্পানিতে চাকরি নিয়েছো জাস্ট এটা বলো, ভয় নেই। আমি তোমার বসের কাছে তোমার নামে কোনো দুর্নাম করব না, জাস্ট নামটা জানতে চাইছি। আমাকেও তো দেখতে হবে আমার থেকে বেটার অপশনটা তোমার জন্য আসলে কতটা বেটার। লায়লাও ভাব নিয়ে তার কোম্পানির নামটা বলে দিল, যা শুনে অভির কপালের রগ ফুলে উঠল রাগে। সেদিন অভি লায়লার সাথে আর কোনো কথা না বলে সোজা কফি শপ থেকে বেরিয়ে শানের অফিসে যায়। কিন্তু সেখানে গিয়ে জানতে পারে শান এক সপ্তাহ হয় বাংলাদেশে গেছে। তাই অভি মনে মনে কাটতে লাগে কিভাবে শানকে দ্রুত লন্ডনে ফিরিয়ে নিয়ে আসা যায়, গিয়ে নিজের অপমান এবং গার্লফ্রেন্ডকে কেড়ে নেওয়ার বদলা নেবে। এদিকে শান দেশে ফিরে ব্যস্ত হয়ে পড়ে শাহরিনের জন্য। হঠাৎ অভি ফোন করে তাকে বলল খুব আর্জেন্ট একটা দরকার আছে, আর সাথে অভির, আর তাই যতটা দ্রুত সম্ভব শান যেন লন্ডনে ফিরে যায়। আর অভি না জানানো পর্যন্ত শান যেন কাউকে না জানায় যে শান ও অভির ফোনেই লন্ডন যাচ্ছে। শান ও অভির কথা মতো অফিসিয়াল কাজের বাহানা দিয়ে লন্ডনে চলে যায়। সেখানে গিয়ে অভির সাথে দেখা করতে গিয়ে অভির আচার আচরণ এবং অভির বলা কথাগুলো শুনে চরম অবাক হয়ে যায় সে। অভি শানকে দেখেই শানের কলার চেপে ধরে দাঁতে দাঁত খিচে বলে উঠল, তোমার সাহস কি করে হয় আমার গার্লফ্রেন্ডের দিকে নজর দেওয়ার? কি চাইছোটা কি তুমি? কিসের শত্রুতা তোমার আমার সাথে যে সবসময় আমার সাথেই তোমার প্রতিযোগিতায় নামতে হয়? শান অবাক হয়ে গেল অভির কথা শুনে। সে নিজের কলার ধরে অভির হাত সরিয়ে দিয়ে বলে উঠল, আর ইউ ক্রেজি অভি? তুমি কার সাথে কি ব্যবহার করছো আর কাকে কি বলার মাথা ঠিক আছে? আমার কলার ধরার সাহস হয় কিভাবে? ভুলে গেলে আমি তোমার বড় ভাই। তাছাড়া তোমার গার্লফ্রেন্ডের দিকে আমি নজর দিয়েছি মানে? কে তোমার গার্লফ্রেন্ড? আর কিসের প্রতিযোগিতার কথা বলছো? তুমি বুঝতে পারছো না তাই না? আর কিসের বড় ভাই তুমি আমার? নিজের ছোট ভাইয়ের গার্লফ্রেন্ডের দিকে যে নজর দেয় সে কিছুতেই আমার বড় ভাই হতে পারে না। আরে অদ্ভুত তো, তখন থেকেই বলছো তোমার গার্লফ্রেন্ডের দিকে নজর দিয়েছি আমি। কে তোমার গার্লফ্রেন্ড সেটাই তো আমি জানি না। ওই ওয়েট, তোমার গার্লফ্রেন্ডের নাম কি? সে এই দেশে থাকে নাকি বাংলাদেশে? এত অভিনয় কিভাবে করো তুমি সব যেন? ঠিক আছে তাও বলছি আমি, আমার গার্লফ্রেন্ড তোমার অফিসে চাকরি করে এবং তার নাম লায়লা। এবার নিশ্চয়ই চিনতে অসুবিধা হচ্ছে না তোমার? শান হতভম্ব হয়ে বলল, আর ইউ ক্রেজি অভি? লায়লার সাথে এখন পর্যন্ত কাজের বাইরে আমার ঠিকমতো পরিচয়ও হয়নি।
আর তুমি বলছো এই মেয়ের দিকে আমি নজর দিয়েছি? কে বলেছে তোমার এসব? তুমি হয়তো জানো না আমি কিছুদিন পর বিয়ে করছি, আর আমার ভালোবাসার মানুষ আছে, আর সে একজন বাঙালি মেয়ে। তাই সে এইসব আজগুবি কথাবার্তা ছেড়ে ভালো মতো খোঁজ নিয়ে দেখো তোমার গার্লফ্রেন্ড কার সাথে সম্পর্ক করেছে। আর কোনো খোঁজ নেওয়ার দরকার নেই। লালা নিজ মুখে আমাকে বলেছে সে তোমার সাথে সম্পর্কে আছে। আর কি খোঁজ নেওয়ার বাকি আছে বলো? ছোটবেলা থেকে আমি যেটাই চেয়েছি সেটাই পাইনি, আর তার কারণ হলো তুমি। আমি যে গাড়িটা পছন্দ করতাম সেটা তুমি কিনে নিতে। আমি যেই মেয়েকে পছন্দ করতাম সেই মেয়েই তোমাকে পছন্দ করে বসতো। আমার থেকে বেশি আমার বাবা মা তোমাকে ভালোবাসতো। কেন সবসময় সবকিছুতে তুমি খুশি থাকতে আর আমি অখুশি বলো? তুমি ভুল করছো অভি। তোমার সাথে কখনোই আমার শত্রুতা ছিল না, যার জন্য আমি তোমার অখুশির কারণ হব। মানছি হয়তো নিজের অজান্তেই তোমার পছন্দের কিছু জিনিস আমি নিয়ে নিয়েছি, কিন্তু যখনই জানতে পেরেছি সেটা তোমার পছন্দের, তখনই আমি সেটা তোমাকে দিয়ে দিয়েছি। আর বললে মেয়ের কথা, তুমি কাকে পছন্দ করতে আর তারা কখন কিভাবে আমাকে পছন্দ করে ফেলতো তা আমি জানিই না। এমনকি আমি কখন তোমার কোনো পছন্দের মানুষের দিকে নজরও দিইনি। তোমার কোনো পছন্দের মানুষ বা গার্লফ্রেন্ড যদি তোমাকে ছেড়ে আমাকে পছন্দ করে বসে, এতে তো আর আমার হাত নেই। আমি তাদের বলিনি এসব করতে। আর সবচেয়ে বড় কথা, আমার তাদের প্রতি কোনো ইন্টারেস্টই ছিল না, আর না আছে। তাহলে তুমি আমাকে নিজের শত্রু কেন ভাবছো? কেন ভাবছো না একবারও যে যাদের তুমি পছন্দ করতে সেই মানুষগুলোই ভুল ছিল, বা তোমার চয়েসই ভুল ছিল ভুল মানুষের প্রতি? শাট আপ ভাই। আমার চয়েস ভুল ছিল না, তুমি বারবার সেটা ভুল প্রমাণিত করেছো। আর কি বললে? আমার যা যা পছন্দ হয়েছে তা তা তুমি আমাকে দিয়ে দিয়েছো। পারবে লালাকে আমার কাছে ফিরিয়ে দিতে? লাইলাকে আমি নেইনি, তাই ফিরিয়ে দেওয়ার প্রশ্ন কোথা থেকে আসছে? সে যদি তোমায় সত্যিই ভালোবাসতো তাহলে নিশ্চয়ই তোমায় ছেড়ে দিত না। এইভাবে কথার পিঠে কথা হতে হতে এক পর্যায়ে ব্যাপারটা খুব বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। শান মেজাজ হারিয়ে অভিকে কয়েকটা ঘুষি মেরে সেখান থেকে সোজা নিজের অফিসে যায় এবং লায়লাকে ইচ্ছা মতো ঝেড়ে চাকরি থেকে বরখাস্ত করে দেয়। তারপর আর দেরি না করে ডিরেক্ট দেশে ফেরার ব্যবস্থা করে, আর আসার পথেই ঝামেলা বাঁধে। অভি তার দেশে থাকা কিছু বন্ধুকে ফোন করে শান এয়ারপোর্ট থেকে বাড়ি যাবার পথে যেন শানের কারে ধাক্কা মেরে মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট ঘটাতে বলে, যাতে শান প্রাণে বাঁচতে না পারে। তারাও সেই মতো চেষ্টা করেছিল, কিন্তু অভির প্ল্যান মতো শানের জীবন না গেলেও স্মৃতিশক্তি হারিয়ে যায়। শাহরিন মন দিয়ে এতক্ষণ শানের কথাগুলো শুনছিল। শান কথাগুলো বলে চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। শাহরিন অবাক সুরে বলল, আপনার এখন এগুলো কি করে মনে হলো? আপনি কি আপনার স্মৃতিশক্তি ফিরে পেয়েছেন? শান চোখ খুলে কোমল দৃষ্টিতে শাহরিনের দিকে তাকিয়ে বলল, পেয়েছি। কখন? কিভাবে? আজ থেকে 1 সপ্তাহ আগে। 1 সপ্তাহ আগে? কিভাবে? যখন আমরা কক্সবাজার যাচ্ছিলাম সেই সময় আমাদের গাড়ির সামনেই একটা গাড়ি হঠাৎ উল্টে যায়, আর এই দৃশ্যটা আমি কিছুতেই নিতে পারছিলাম না। বারবার আমার চোখের সামনে তখন অন্য একটা অ্যাক্সিডেন্টের দৃশ্য ভেসে উঠল, কিন্তু দৃশ্যটা আমার কাছে পরিষ্কার ছিল না। আমি এক পর্যায়ে জ্ঞান হারাই। পরে যখন আমার জ্ঞানটা ফিরে তখন আমি নিজেকে সম্পূর্ণ অচেনা একটা জায়গায় দেখতে পাই। মাথায় একটু চাপ দিতে আস্তে আস্তে আমার সেদিনে অ্যাক্সিডেন্টের দৃশ্যটা পুরোপুরিভাবে চোখে ভেসে ওঠে, আর তখনই আমার অতীতের সব কথা মনে পড়ে যায়। কিন্তু আপনি বুঝলেন কি করে অভি আপনার অ্যাক্সিডেন্টের পেছনে দায়ী? আমি বুঝিনি, অভি নিজে আমাকে সেটা বলেছে। মানে কখন? অভি তো আজই এলো, আর এসে যতক্ষণ ছিল ততক্ষণ তো আমিও আপনার পাশেই ছিলাম। তাহলে সে কখন আপনাকে এসব বললো? তুমি যখন তোমার বান্ধবীদের সাথে কথা বলতে ব্যস্ত তখনই সে আমার কানে কানে কথাগুলো বলে। আমার রাগ হলেও তখন নিজেকে সামলে নেই, ব্যাপারটা পরে দেখা যাবে ভেবে। কিন্তু অভি আমাকে রাগিয়ে দেয় তোমাকে নিয়ে বাজে মন্তব্য করে, যেটা আমি সহ্য করতে পারিনি। এত খারাপ একটা মানুষ কি করে হতে পারে? আচ্ছা সবই তো বুঝলাম, কিন্তু আপনার ভাষ্য মতে আপনি কক্সবাজারে যখন ছিলেন তখন আপনার স্মৃতি ছিল। তার মানে আপনি তখন আমাকে চিনতে পেরেই ওই রকম করেছিলেন। তাহলে পাগল সেজে থাকার কারণ কি ছিল এতদিন, বলুন তো? আমি পাগল সেজে থাকিনি, তোমরা আমাকে পাগল ভেবেছ। আর শারীরিকভাবে একটু দুর্বল ছিলাম বটে, তবে আমি মানসিকভাবে সুস্থ সেটা তোমাদের কাউকে বোঝাতে দেইনি, কারণ আমার সন্দেহ ছিল
সেদিন আমার অ্যাক্সিডেন্টের পিছনে কারো না কারো হাত ছিল, তাই সে কেউটাকে খুঁজে বের করার জন্য অসুস্থ সেজেছিলাম। অভি আপনাকে ভুল বুঝিয়ে এইসব করেছে। আপনি অভিকে সবটা খুলে বলুন। আগে ওকে যা বলার বলেছি, কিন্তু ও বিশ্বাস করেনি, বরং আমাকে ভুল বুঝে মিথ্যা প্রতিশোধ নিতে ব্যস্ত ছিল সে। এবার আমি ওকে দেখাবো প্রতিশোধ কাকে বলে। সে কি করবেন আপনি? দেখুন, অভি ভুল করেছে বলে প্লিজ আপনিও কোনো ভুল কাজ করবেন না। ভুল কিছু করবো না, তুমি ভরসা রাখো আমার উপর। ওকে জাস্ট একটা অতীত শিক্ষা দেব। কি করবেন আপনি? সময় হলেই বলবো, এখন সঠিক সময় আসেনি, সময়ের অপেক্ষা করো। 1 সপ্তাহ পর। এইসব তুই কি বলছিস রাফি? আমি তোর গার্লফ্রেন্ডকে কে নিয়েছি মানে? আমারই তো গার্লফ্রেন্ড আছে, তাহলে তোর গার্লফ্রেন্ডকে কেন নিতে যাব? ফাজলামো করিস না, মস্করা করছিস আমার সাথে? আমি কিন্তু ফাজলামো মোডে নেই। লজ্জা করে না নিজের গার্লফ্রেন্ড থাকতে আবার অন্য মেয়ের সাথে রিলেশনে যেতে, তাও আবার নিজের বন্ধু গার্লফ্রেন্ডের সাথে? দেখ রাফি, এবার কিন্তু তুই সীমা ছাড়িয়ে যাচ্ছিস। কি বারবার বলছিস তোর গার্লফ্রেন্ডকে নিয়ে গেছি? তোর গার্লফ্রেন্ড কি এমন আহামরি সুন্দরী যে তাকে আমি নিয়ে যাব তোর থেকে? আমার গার্লফ্রেন্ড আছে বলছি না তোকে? তোর গার্লফ্রেন্ড কে? ওই লাইলা? লাইলা তো কবে তোকে ছেঁকা দিয়ে চলে গেছে। আবার কোন গার্লফ্রেন্ডের কথা বলছিস তুই? খবরদার ওই মেয়ের নাম আমার সামনে উচ্চারণ করবি না। এখন আমার গার্লফ্রেন্ড হচ্ছে লিজা, শুধুই লিজা। আর তোর গার্লফ্রেন্ডের সাথে আমার কোনো সম্পর্কই নেই, তাই আজ এরা পেঁচাল পারিস না। তাই এখন তো বলবি আমি আজাইরা পেঁচাল পারি? যদি তোর সাথে ওর কোনো সম্পর্ক নাই থাকতো, তাহলে কেন ও আমার সাথে ব্রেকআপ করলো? আর কেন বললো ও তোকে ভালোবাসে, তোকে বিয়ে করবে? বল আমায়। মানে কি বলছিস এসব? তোর গার্লফ্রেন্ড এসব বলেছে? নইলে কি আমি তোকে সিনেমার স্ক্রিপ্ট শোনাচ্ছি? দেখ, আমার মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে। হয় তোর গার্লফ্রেন্ড অন্য কোনো অভির কথা বলছে, না হয়তো মজা করছে। ওর সাথে ভালো করে কথা বলে দেখ। সোজাকে বোঝাস না অভি, ও কোনো মজা করেনি আর অন্য কোনো অভির কথাও বলেনি। ও ডিরেক্ট তোর কথা বলেছে, এবং এটাও বলেছে আমার সাথে রিলেশনে থাকার মাঝখানেই ওর সাথে তোর এফআইআর হয়। তোর কিসের শত্রুতা ছিল আমার সাথে যার জন্য এমনটা করলি? তোকে তো আমি বন্ধু কম ভাই বেশি ভাবতাম, আর তুই কিনা এত বড় ধোঁকা দিলি আমায়। যাকে আমি এত ভালোবাসতাম তাকে তুই আমার থেকে কেড়ে নিলি। কি দোষ ছিল আমার? কিসের প্রতিশোধ নিলি বলতো? অভি কি বলবে বুঝতে পারছে না। এত বড় মিথ্যা অপবাদ কেন দিল তার নামে, সেটাই যেন বুঝতে পারছে না। এদিকে রাফিও সামনে তাকে ভুল বুঝে যাচ্ছে। অভি কিছু একটা ভেবে দ্রুত বলে উঠল, রাফি চল আমার সাথে। মোনা এখন কোথায় আছে বল। আমি তোকে সামনে রেখে মোনার সাথে কথা বলবো এবং প্রমাণ করে দিব আমি তোকে ধোকা দেইনি। বল মোনা এখন কোথায় আছে? অ্যাক্টিং করছিস? মোনা কোথায় আছে না আছে সেটা তো আমার থেকে তুই ভালো জানার কথা। না, জানি না আমি মোনা কোথায়। এবার দয়া করে বল ও কোথায়, আর আমাকে নিয়ে চল। তারপর দুধ কালো আর দুধ কা পানি, পানি কা পানি বের করব আমি। ঠিক আছে চল তাহলে, দেখি কি করে নিজের দোষ প্রমাণ করিস। অভি, রাফি আর মোনা মুখোমুখি। অভি রক্তিম চোখে কিছুক্ষণ মোনার দিকে তাকিয়ে থেকে বলল, চুপ করে আছো কেন? রাফি যা বলছে তা কি সত্য? লজ্জা করছে না তোমার অযথা আমাকে রাফির কাছে ছোট করতে? তোমার সাথে আমার শত্রুতা কি যেমন করছো? কেন আমার নামে মিথ্যা বলেছো? আমার তোমার সাথে কোনো রিলেশন আছে? মোনা এবার মুচকি হেসে বলল, যদি বলি আছে, কি করবে তাহলে? আচ্ছা রাফি, তোমার কি মনে হয় সত্যিই যদি অভির সাথে আমার রিলেশন থাকে, তাহলে তোমার কি করা উচিত? তোমার যে বেস্ট ফ্রেন্ড ছিল সেই তোমাকে ঠকিয়ে তোমার গার্লফ্রেন্ডের সাথে প্রেম করছে, এমন বন্ধুকে তোমার কি করা উচিত? তোমার উচিত না প্রতিশোধ নেওয়া? এমন বন্ধুকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলতে ইচ্ছে করছে না? অভি চেঁচিয়ে বলে উঠল, তাই মেয়ে, কি বলছো এসব? তুমি মিথ্যা ঘটনা সাজিয়ে আমার আর রাফির মধ্যে শত্রুতা তৈরি করছো কেন? দেখো, তোমার আমাকে হয়তো ভালো লাগতে পারে, কিন্তু আমার তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। তাই সমস্যাটা তোমার, আমার নয়। অযথা আমাদের দুই বন্ধুর সম্পর্ক খারাপ করো না। হঠাৎ করে কিছুটা দূর থেকে কেউ একজন হাততালি দিয়ে উঠল। অভি চমকে ওঠে। সেদিকে তাকাতেই দেখলো শান দাঁড়িয়ে। অভি অবাক হয়ে বলল, তুমি? হ্যাঁ আমি। দেখছিলাম মিথ্যা অপবাদ পেয়ে তোর কি অবস্থা হয়। মিথ্যা অপবাদ? হ্যাঁ,
মিথ্যা অপবাদ, যেটা তুই আর তোর সো কল্ড গার্লফ্রেন্ড আমার উপর চাপিয়েছিলি। সেদিন আমি বারবার তোকে বোঝানোর চেষ্টা করেছিলাম তোর গার্লফ্রেন্ডের সাথে আমার কোনো রিলেশন নেই। তোর গার্লফ্রেন্ড হয়তো একতরফাভাবে আমাকে পছন্দ করতো, কিন্তু তুই বিশ্বাসই করিসনি এবং তোর লোভী গার্লফ্রেন্ডের কথা বিশ্বাস করে আমার উপর প্রতিশোধ নিতে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিলি। আজ দেখ, তোর উপরও ঠিক একই রকম অপবাদ এসেছে। যদি এখানে তোর কোনো দোষ নেই, কিন্তু আমারও সেদিন কোনো দোষ ছিল না, আর তুই আমাকে বিশ্বাসই করিসনি। এবার দেখ, মিথ্যা অপবাদ আর অবিশ্বাসের বোঝা বইতে কতটা কষ্ট হয়। অভি অবাক হয়ে মোনার দিকে তাকিয়ে বলল, এসবের মানে কি? এগুলো কি আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য করা হচ্ছে? কিন্তু মোনা, তুমি কেন এসব করছো? আমার সাথে তো তোমার কোনো শত্রুতা নেই। হ্যাঁ, শত্রুতা নেই, কিন্তু তাও এসব করলাম শুধুমাত্র তোমার চোখের পর্দাটা সরিয়ে দিতে। তুমি একটা মিথ্যাকে সত্য ভেবে শান ভাইয়ার ক্ষতি করতে উঠে পড়ে লেগেছিলে এতদিন। আর যেই কারণে শান ভাইয়ার প্রতি তোমার রাগ ছিল, সেই কারণটার জন্য আদৌ শান ভাইয়া দায়ী ছিল না। তবুও তুমি তাকে ভুল বুঝেছো। একই ঘটনার পুনরাবৃত্তি আমরা তোমার সাথে করলাম, জাস্ট এটা বোঝাতে যে যখন তুমি নিজে ওই রকম একটা পরিস্থিতিতে পড়লে কেমন লাগে সেটা বুঝতে পারো। তুমি যে এতদিন ভুল ছিলে সেটা তোমাকে বোঝাতেই এটা করেছি আমরা। রাফিও বলল, হ্যাঁ অভি, শান ভাইয়ের কোনো দোষ ছিল না। ওই লাইলা মেয়েটাই তোর জন্য সঠিক ছিল না। সে ছিল একটা লোভী নারী, যেখানে বড় লোকের ছেলে দেখতো সেখানেই সে ফাঁদ পাতত, কিন্তু সেই ফাঁদে শান ভাইয়া পা বাড়ায়নি। তবুও তাকে এত কষ্ট করতে হলো। কথাগুলো বিশেষ না হলে চল আমার সাথে সেন্ট্রাল জেলে। লাইলা এখন সেখানেই আছে। প্রতারণা মামলায় লাইলাকে বিজনেস টাইকুন মিস্টার জন কিং পুলিশে দিয়েছে। আজ 1 সপ্তাহ হলো। ওইখানে গিয়ে ওর মুখ থেকেই না হয় সব সত্য জেনে নিস। আর কিচ্ছু জানার দরকার নেই আমার, আমি সব বুঝে গেছি। আসলে আমিই ভুল করেছিলাম ওই মেয়েটাকে এত বিশ্বাস করে। কথাগুলো বলে অভি চোখের জল ছেড়ে শানের দিকে তাকালো। সে শানের চোখে চোখ রাখতে না পেরে মাথা নুয়ে অনুতাপের কণ্ঠে বলল, আমায় ক্ষমা করে দাও ভাই, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আজ বুঝতে পারছি কত বড় ভুল আমি করেছি। আমার তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখ নিয়ে আমি জানি। না জেনে না বুঝে এতদিন প্রতিশোধের আগুনে আমি অন্ধ হয়েছিলাম। সত্য মিথ্যা যাচাই করার প্রয়োজন বোধ করিনি, তাই আমি অনেক খারাপ ব্যবহার করেছি, কষ্ট দিয়েছি তোমায়। আমি জানি তুমি আমায় ক্ষমা করবে না, আর করা উচিত না। আর তুমি আমায় ক্ষমা করলেও আমি নিজেকে ক্ষমা করতে পারবো কিনা জানি না। তবুও ক্ষমা চেয়েছি তোমার কাছে, নইলে মরেও যে আমি শান্তি পাবো না। বলেই অভি কান্নায় ভেঙে পড়ল। আর তা দেখে শান আর থাকতে না পেরে দ্রুত এগিয়ে গিয়ে অভিকে বুকে জড়িয়ে ধরে বলল, আমি তোকে ক্ষমা করে দিয়েছি ভাই, প্লিজ কাঁদিস না, আর একদমই মরার কথা মুখে আনবি না। সব ভুলে যা, চল নতুন করে আবার আমরা দুজনে 2 ভাই এক হয়ে যাই। হ্যাঁ অভি, সব বলে আবার তোরা আগের মতো হয়ে যা। ভুল বোঝাবুঝির প্রতিশোধ এগুলো আর মনে রাখিস না। যা হওয়ার হয়ে গেছে। অন্তত তুই এটা তো বুঝলি যে কে কার আপন পর। অভি শানের কাঁধ থেকে মাথা তুলে চোখের পানি মুছতে মুছতে বলল, হ্যাঁ, আর কখনো এমন ভুল করব না, এই কান ধরছি। শান মুচকি হেসে অভির কান থেকে হাত সরিয়ে বলল, হয়েছে, আর কান ধরতে হবে না, চল চল, তোর ভাবি অপেক্ষা করছে বাসায়। চলো, ভাবির কাছেও মাপ চাইতে হবে। তার সাথে বাজে আচরণ করেছি আমি, না জানি কিভাবে উনি আমাকে। চিন্তা করিস না, ও সব জানে। রাফি, মোনা, তোমরাও চলো আমাদের সাথে। হ্যাঁ ভাই, চলুন। সবাই রওনা হলো অভিদের বাড়ির উদ্দেশ্যে। 2 ভাইয়ের ভুল বোঝাবুঝি নিষ্পত্ত হলো শেষে। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, তাই ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।